এই কথা আমার একটা প্রশ্ন করবো আর প্রশ্ন করার জন্য কত আমরা যখন পাশ করবো তখন পেজ ছিল সাবজেক্ট সেকেন্ড মেডিসিন আর ছয় মাস করার পর তাদের ফার্স্ট পেজ ছিল সাবজেক্ট এখন আমরা আছে সম্ভব শেষে দেখা গেল হঠাৎ করে আসতেছে বেডফ্রেন্ড চালু তখন পাইছি তুমি কতদিন কখন যাবো পুরুষ দ্বারা সব কিছু আর তাহলে তুমি কারণ কারণ দেখো কারণ বলবে একটা কমন সিম্পটম আমার আমার কিন্তু তার টাইমে যখন করি নিশ্চিত মেল আমার প্রশ্ন হচ্ছে incidence of breast carcinoma in male is how much percentage? এই ইনসিডেন্সটা কেমন? আমি যেন থাকবো ইনসিডেন্সটা কেমন? এটা আমি জানতে incidence of breast carcinoma in male, what is the percentage? কেমন ইনসিডেন্সটা? তাহলে আমি তাকে চিন্তা করবো কি করবো? বাবা Sir, incidence, worldwide incidence is 1 in 726 cases. কেমন? 1 in 726. But Bangladesh, sir, to come, sir. তার মানে হচ্ছে এভারেজ স্যার লেস দ্যান 0.5% অফ লেস দ্যান 5.5% অফ অল ব্রেস্ট ক্যান্সার। আসলে বেশি ইম্পর্টেন্ট মানে যত হরমোন আছে সব মেটাবলিজম এবং লিভার যদি সিক হয় তখন পেরিফেরাল সার্কুলেশন হরমোনগুলি থাকবে এবং যেখানে রিসেপ্টর আছে সেখানে প্যাথোলজি। তবে আমার একটা প্রশ্ন যে আপনি কেন এফএনএসি করলেন এরকম ভিজিবল আলসার কেন বায়োপসি নিলেন না? বা এখন কিন্তু আমরা গাইনোকোলজিস্টরা যদি এফএনএসি করতে পাঠাই সার্জনরা বিরক্ত হয়, ওনারা চাই বায়োপসি। আপনি ভিজিবল আলসার থাকা সত্ত্বেও কেন এফএনএসি থেকে? আমার প্রশ্ন এটা। দ্বিতীয় কোশ্চেন আরেকটা, ফিমেল ব্রেস্ট ক্যান্সার এবং মেল ব্রেস্ট ক্যান্সারের প্রগনোস্টিক্যালি আসলে মেল খারাপ, কিন্তু ব্যাখ্যা আছে কেন? সাধারণত ম্যাডাম আমরা কোর বায়োপসি বেশি নেই এখানে আসলে ম্যাডাম। জি, কোর বায়োপসি ম্যাডাম কত টাকা নেন? একটা হচ্ছে অনেক বেশি না ম্যাডাম, এটা বায়োপসি কেন করা হলো না? ঠিক আছে, ম্যাডাম বলছিলেন ইনসিশন বায়োপসি তো করতে পারতাম, ইনসিশন বায়োপসি করতে পারতাম, ঠিক আছে, কিন্তু তার আন্ডারলাইং একটা লাম্প ছিল। ওরা আমরা প্রথমে ডায়াগনোসিসে কিন্তু ওই যে আসাটা এটা মনে হচ্ছে একটা ডিফারেন্ট ডায়াগনোসিস, এই কারণে এটা নেওয়া হয় না। আর নরমালি আমরা কোনো লাম্প হলে একটা আগে এফএনসি করি, যেহেতু ইজিলি অ্যাভেলেবল আর আমরা এখানে মানে সহজে করতে পারছি, টাকাও কম। আর কোরবাইসি করতে পারতাম, গান কিনতে হতো আমার, গান নিয়ে করে আমরা করি মাঝে মাঝে পেশেন্ট অ্যাভয়েড করতে পারবো করতে ম্যাডাম। এটা করা হতো ম্যাডাম, ঠিক আছে। প্রথমেই হচ্ছে সাইটোলজিক্যাল এক্সামিনেশন, যেটা পার্ট আছে। প্রথমে কিন্তু এফএনএসি আছে, এফএনএসি যদি কনফার্ম হয়ে যায়, ডাউটফুল হয়ে আমি কোর বায়োপসিতে যাব, ডাউটফুল না হলে আমি তো এফএনএসি তে ঠিক থাকব। এই কারণেই করা। আর যেটা বলছে ম্যাডাম যে এটা কেন খারাপ, মেল ব্রেস্ট প্রগনোসিস খারাপ, এটা এক কথা। এবং এর কারণ হচ্ছে মেল ব্রেস্টের ব্রেস্ট মাস কিন্তু কম, ব্রেস্ট টিস্যু কম, ফ্যাট কম, এটা আর্লি মেটাস্টাসিস হতে পারে, স্কিনের কাছাকাছি তাড়াতাড়ি স্কিনে যেতে পারে, স্কিনে গেল মানে অ্যাডভান্স কেস, অ্যাট লিস্ট 3B স্টেজ। আর নিচে পেট্রোল মেজর, ওখানেও ফ্যাট নাই, সেক্ষেত্রে
মাসেলে ইনভলভমেন্ট করতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে মেল ব্রেস্ট ক্যান্সার, স্যার যেটা বললো যে আমি বেঁচে গেলাম, সবাই এই কথাই চিন্তা করে যে আমি বেঁচে গেলাম, আমার মনে হয় আমার মনে হয় ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এই জন্য সে ইগনোর করছে, আমাদের কাছে লেট প্রেজেন্ট করছে। যেগুলি আছে আরেকটা হলো নেগলিজেন্স, একটা নেগলিজেন্স একটা ইগনোরেন্স, দুটোই এখানে আছে। আর মেল ব্রেস্টের যে মাছটা, এটা মাছের জন্যই এটা প্রগনোসিস খারাপ থাকে। আর ফিমেল যেটা হয়, এখন তো ব্রেস্ট ক্যান্সারে অত ভয় করার কিছু নাই, প্রগনোসিস খুবই ভালো। মানে অনেক সময় সার্জনরা সিম্পল মাস্টারক্লাস বা সিম্পল লাং অপারেশন করার, এখন আসলে ওদেরকে বলা উচিত যে ব্রেস্ট ক্যান্সার ভালো ওদের কাছে আপনারা হ্যাঁ, অবশ্যই অবশ্যই ম্যাডাম। ব্রেস্ট ক্যান্সারের ফিমেলের ক্ষেত্রে এটা প্রগনোসিস অনেক ভালো যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি। আর্লি ডায়াগনোসিস করতে পারি মানে হচ্ছে যে স্টেজ 1 এবং 2 এ পর্যন্ত খুবই প্রগনোসিস ভালো, 93% তো 5 ইয়ার সার্ভাইভাল রেট। কারণ এখন তো আপনার বিভিন্ন টাইপস অফ ট্রিটমেন্ট আছে, যেমন লোকাল ট্রিটমেন্ট করতে পারি, লোকো রিজিওনাল করতে পারি, সিস্টেমিক ট্রিটমেন্ট করতে পারি। এখন সিস্টেমিক ট্রিটমেন্ট গুলো বেশি অ্যাডভান্স হয়েছে। এখন মনোক্লোনাল অ্যান্টিবডি আসছে, আমি স্পেসিফিক থেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে এগুলো ইয়ে করতে পারি। এই জন্য ফিমেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। মেল ব্রেস্ট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করতে পারলে এটাও ভালো, কিন্তু ইন কম্পারিজন টু ফিমেল, মেল ব্রেস্ট ক্যান্সার প্রগনোসিস খারাপ। আমি এফএনসি কথা বলতে এই কনটেক্সটে বলছি মাস দাম এফএনসি কেন এফএনসি রুগী দেখার পরে ওনার সন্দেহ হলো, এক নম্বর সন্দেহ হলো যেটা মেলিগনেন্ট, যা আমাদের কাছে যখন আপনারা পাঠাবেন আমরা কালেকশন করতে লাগবে আর প্রসেস করতে লাগবে 15 মিনিট আর দেখতে লাগবে 5 মিনিট, মিনিমাম আধা ঘন্টা পরে সাধারণত এই ডায়াগনোসিস দেওয়া যায়। তো আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম নিয়ে অন্য কাজের ঝামেলা, তাহলে এইরকম একটা সহজ অল্প খরচে অল্প টাইমে আমরা একটা ডায়াগনোসিস দিতে পারছি, এটা আমরা করবো না কেন? আমরা সকল ক্ষেত্রে আমরা সন্দেহ করি, আমরা দেখি আর এর মূল্য কম, নন ইনভেসিভ, আর যখন প্রোভাইডলি করবো আমাদের একটু আমাদের ইনভেসিভ এবং টাইম কনজিউম, পুরো 2 দিন সময় লাগবে রেজিস্ট্রেশন প্রসেস করতে হয়। কাজেই এফএনসি আমরা সকল ক্ষেত্রেই করব। আর আরেকটা হলো যে আমাদের প্রফেসর নাজমা আনসে বলেছে, আমি পাবলিশন দিলাম যে আমরা মেশিনটা এই ইএসআর করব। এই ইএসআর করার যে টেকনোলজি এটা ডেভেলপ করছে সাইন্টিফিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে মেশিনটা ছেড়ে দিচ্ছে আমাদের কাছে। এটা অ্যাকসেপ্টেন্স না হলে আমরা নেই না, আমরা সেই ধরনের মেশিনটা কাজ করি। এবং সুবিধা হলো একসাথে আমরা এখন আমাদের 23 জনের জায়গায় কাছে আমাদের ল্যাবরেটরিতে রোগী আসে, আমাদের যে 400 জন রোগী আসে এটা এটা এতগুলা এই ইএসআ ম্যানুয়ালি করা, এটা কিন্তু বিরাট ইয়েসা। এবং আমাদের এখন যে সমস্ত মেশিন আছে আমাদের ল্যাবরেটরিতে, সফিস্টিকেটেড মেশিন আছে, আগের মতো না। সেগুলি হয়তো আগে ভুল ছিল, ভুল হইতো, আমাদের মেশিনের ভুল কমই হয়। এবং আমরা যে ইএসআ গুলো দিতেছি আপনারা দেখতেছেন, আপনারা এরকম কথা আমাদের কাছে মনে হয় কেউ বলেন নাই, বলে আমরা মেশিন ফেরত দিলাম, ফেরত দিব না, আরো ভালো মেশিন এইভাবে আমাদের গ্রহণ করা ঠিক না যে 30% এরর দেখা যায়। 30% এরর দেখা দিলে এই মেশিন তৈরি করতো না, এটা আমরা তৈরি করি না, এটা বড় বড় একবারে। তারপরে আমরা এই মেশিনটাই করবো যতদিন পর্যন্ত আপনারা অ্যাকসেপ্ট করবে, আমরা অবজেকশন দেন আর লোকে বলা হবে না, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে আমাদেরকে যে ভুল কিনা। আর আমি আমার এই টেস্ট আরেকজনের ম্যানুয়াল টেস্টের সাথে কম্পেয়ার করে সেটা আমি এটা এস্টাবলিশ করব। ম্যানুয়ালে ভুল হয়েছে, ম্যানুয়ালে যে টাইম দিয়া করে গেছে সে বাইরে গেছে না, আইসা বলতে তার মধ্যে আমরা দেখতে দিয়া এরকম হতে পারে, এটা দিয়ে হতে পারে। কিন্তু এইভাবে আমরা আমাদের এই মাস আমরা
ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করলাম না ভুল ব্যাখ্যা কি হবে একদম এই মেশিনে ডিজাইনের সেনসিটিভিটি এক্সপ্রেশন করা নাই। ওরা আছে সেটা একটু সাবস্ক্রাইব স্যার রেফারেন্স সময় করতে হলে রেফারেন্স করার সিরিয়াসে যত ইনভেস্টিগেশন হয় সব কিছু দরকার আছে রেফারেন্স বসে করা দরকার আছে রেফারেন্স ইজ ভেরি ইজি খুব সময় কিছু নিতে দাও দিলা রেফারেন্স সার্টিফিকেট বলবো ইজিলি অ্যাভেলেবল রেফারেন্স করে মিস গাইড তুমি মাথায় রাখবে যেমন আমরা আগে এক সময় লিভার ক্যান্সার আসলে করে রেফারেন্স করতাম কিন্তু আমরা এখন আমেরিকা তারপর ইংল্যান্ড এগুলো ওরা ডিগ্রি করে বাংলাদেশ দ্বারা করা আমরা কিন্তু এসিসি টা এখন রেফারেন্স করে গেছে প্রাইমারি সিটি প্রাইমারি ক্যান্সার করে ডায়াগনোস করে প্রাইমারি আর সেকেন্ডারি কারণ রেফারেন্স অনেক বেশি বেশি আমার এক প্রোগ্রাম হয়েছে একটা এসিসি দিয়ে রেফারেন্স করছি একটা এসিসি টা রিপোর্ট চেল তারপরে ঢাকা রেফারেন্স একটা ওটা বিরাল ইলেকশন রোগী ভাই আমার আমাদের গ্রামের লোক বাড়িতে পাঠাচ্ছি কয়েকদিন পরে মারা গেছে এটা এসিসি ছিল এটা মিস গাইড কিন্তু সুবিধা কি হেল্প করে আমার হেল্প করবো অবশ্যই রেফারেন্স তো অবশ্যই হেল্প করবে আর কোন একটা কেস ভুল করার কোনো সুযোগ নেই স্যার মানে কোন একটা জনের কোথায় কিছু করতে কাজ করে সেটা দিয়ে স্যার বুঝছি এটা যদি সে ভুল একটা শেষ করবে সে তো ঠিক করবে সে তার মনে হয় যে ভুল ঠিক করবে তখন সে ফাদারি করতে যে যিনি করতে পারে বলতে পারছে যে আমার কিছু করে ভুল আমার ভুল গেছে কি আছে কেন বললে আবার ফার্দার চেক করতে পারবে ভুল করার কোনো সুযোগ নেই সে রেফারেন্সে কিন্তু দিছেন কখনো বলতে পারবে এটা তুমি ভুল দিছে সেটা বলার কোনো সুযোগ নেই আমি ভালো পেয়েছি কখনোই বলবো আমি তাকে বলে ভাই আপনি সারা রাত বুঝছেন স্যার আমার তো সেই বলে আপনি আবার চেক করছেন আচ্ছা আপনি স্টোর করছেন এই সার্জারি করে কি ল্যাপারোস্কোপি করে সার্জারি করার কোনো স্কোপ বাংলাদেশে আছে কিনা বা করার কোনো সুযোগ আছে ব্রেস্ট মাস্টেক্টমি ল্যাপারোস্কোপি করে করা যায় না বাট এক্সিলারি ক্লিয়ারেন্স ল্যাপারোস্কোপি করে করা যায় এক্সিলারি ক্লিয়ারেন্সটা এক্সিলাতে ল্যাপারোস্কোপি দিয়ে করা যায় মাস্টেক্টমি করা যায় স্যার আমি ইনফরমেশন নিয়ে বলছি যে আমি এই মেশিনটা পাওয়ার পরে আমি আমার এখানে একই সাথে মানে কনভেনশনাল এবং এটা দুটোই টাইপ করে দেখেছি এবং আমরা কি করি যখন ইএসআর বেশি হয় তখন স্লাইডের মধ্যে রোল অফ ফরমেশন বেশি হয় আমরা স্লাইড দেখার পরে যখন একে জিজ্ঞাসা করি অ্যাসিস্ট্যান্টকে যে এটা ইএসআর কত দিয়েছে মেশিন কত 50 40 তারপরে না বসাও ওই বসানো থেকে 100টার উপরে আমার কম্পারিজন করা হয়েছে আমি দেখেছি তার ভুল করে সেই জন্যই বলা এবং এই মেশিনটাও হয়তো বা ভুল কম করে বা এটা আমরা করেছি কিনা এটা কনভেনশনালের সাথে এটা কম্পেয়ার করেছি কিনা সেটা একটু দেখতে হবে এই জন্যই বলা ইয়েস্যার এটা এত পেশেন্ট একসাথে হলে এটা মেশিনের হেল্প লাগবে এটা সত্যি কথা Thank you very much, Department of Surgery, for picking up a nice case. Yes, and presented very nicely. Dr. Mehdi presented very nicely. Slide preparations are very good and informative beyond that. Anyway, our next seminar will be on next Sunday and will be organized by the Department of Medicine Unit 1. And thereafter, Purnima, and after that, ophthalmology. So I will request both the departments to prepare themselves for the coming up session. Now it is the time for the chairperson to say a few words and conclude the session. স্যার সব স্যার বলছে স্যার আপনি দুর্বল স্যার Thank you, Department of Surgery. Thank you. It was our nice presentation. Main prostate cancer less than 1%. এবং মেজরিটি হলো বেসিক ডাক্তার পার্সন আর যেটা বলবো যে এফএনএসি এবং প্রকার বায়োপসি নিয়ে বা বায়োপসি নিয়ে কথা হচ্ছে দুটা জিনিসই চিন্তা করতে হয় পেশেন্ট বেনিফিট আর্লি ডায়াগনোসিস অনেক কিছু চিন্তা করে এইটা সিলেক্ট করা হয় যে আমি কোনটা দিব আর এফএনএসিতে ফলস পজিটিভের অনেক বেশি এই কথাটুকু মনে রাখতে হবে ফলস পজিটিভ ফলস নেগেটিভ অনেক কিছু অনেকটা আছে আমি যে ডিটেলটা ঢুকাচ্ছি ওটা রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিয়ে আসছে কি আমরা নিয়ে আসবো না এটা একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করে এই জন্য এখন যেটা রিসেন্ট ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড যে যদি সম্ভব হয় প্রকার বায়োপসি বেটার
এটাই। আর এখানে রেডিওলজিস্ট কেউ আছে কিনা আমি জানি না, আমার একটা প্রশ্ন ছিল রেডিওলজিস্টের কাছে যে এইখানে মেইন ব্রেস্টে ম্যামোগ্রাফির কোনো রুল আছে কিনা? নাই বলো। হ্যাঁ, মেইন ব্রেস্টে আছে কিনা? স্যার আমি এই কোশ্চেনের আনসার যতটুকু জানি আমি বলছি। থ্যাংক ইউ। ব্রেস্টে ম্যামোগ্রাফি আমরা করি হচ্ছে যে এল্ডারলি এজে, যেখানে ব্রেস্ট মাস কম, এই মেল পেশেন্টের ব্রেস্ট মাস কম, মানে ব্রেস্টের ফ্যাট নাই, ভাষা নাই, বা ভাষা আছে ফ্যাট কম, সেক্ষেত্রে করা যেতে পারে ম্যামোগ্রাফি। হ্যাঁ, ম্যামোগ্রাফিতে যে রেডিয়েশন, রেডিয়েশনের কোনো হ্যান্ডার না, এটা তো স্যার যে রেডিয়েশন যায় এর মাত্র 0.3 সিজিওয়াই যায়, ওই রেডিয়েশনে কোনো টিস্যুতে এফেক্ট করে। আমি এখন আমাদের প্রফেসর টপিক সাহেবকে কিছু বলবো। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কার্সিনোমা ব্রেস্ট সম্বন্ধে শুনলেন। আমার এখানে একটাই ইনফরমেশন দেওয়ার মতো আছে যে কার্সিনোমা ব্রেস্ট একে হলো মেল হলে অনেকে আগে চিন্তা করতো যে মেলের ব্রেস্টে যেহেতু টিস্যু কম এখানে ডিজিজ হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মেলের ব্রেস্টে যদিও ডাক্টাল টিস্যু, ফাইব্রাস টিস্যু and this lobular এবং ডাক্টাল কার্সিনোমা হওয়ার চান্স লেস থাকলেও less than 0.5% ক্ষেত্রে হবে। any swelling in the breast যদি পেশেন্ট নিয়ে আসে চিন্তা করবা গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া অনেক কারণে হতে পারে, যেটা স্যার বললো, অনেক ক্ষেত্রে লিভার ফেলিওরেও গাইনোকোমেশিয়া নিয়ে আসে। তারপরে যদি টেস্টিকুলার অ্যাট্রফি থাকে, টিঙ্কার সিনড্রোম থাকে, তার গাইনোকোমেশিয়া থাকে, এবং গাইনোকোমেশিয়া থেকে পরবর্তীতে তার কার্সিনোমা ব্রেস্ট ডেভেলপ হতে পারে। এবং এই কার্সিনোমা ব্রেস্ট, মেল ব্রেস্ট ক্যান রান ইন ফ্যামিলিজ, ফ্যামিলি হিস্ট্রিও থাকে। অনেক সময় BRCA2 জিনের ক্ষেত্রে এটা ট্রান্সফার হতে পারে ইন ফ্যামিলিজ। সো ব্রেস্ট কার্সিনোমা যদিও এটা আনকমন ফর মেল, বাট ইট ইজ পসিবল। এই জন্য ব্রেস্ট কার্সিনোমা যদি মেলের হয় সাধারণত ওরা এটা ইগনোর করে, এজন্য আসে অ্যাডভান্স স্টেজে, যেটা আগেই বলা হলো, এবং অলরেডি ইট ইজ মেটাস্টাসাইজ ইন দ্য লিম্ফ নোড। এছাড়াও এটা কার্সিনোমা ব্রেস্ট আমরা জানি বোনসে মেটাস্টাসিস করতে পারে, লাম্বার ভার্টিব্রা, তারপরে ফিমার, রিবস এগুলাতে, এবং ব্লাড বর্নে লিভার, লাংস, বোনস, ব্রেইনে হতে পারে। সো আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন করতে পারবো না, কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস যদি করতে পারি, তাহলে আর্লি মাস্টেক্টমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স যদি করতে পারি, প্রগনোসিস ইজ গুড টুগেদার উইথ কেমোথেরাপি, হরমোন থেরাপি এন্ড ইমিউনোথেরাপি। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সেমিনার শোনার জন্য ধন্যবাদ।